নমস্কার। এই মুহূর্তে ইলেকশন কমিশন থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সিজের হিয়ারিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে। আজকে এই ভিডিওর মাধ্যমে রিসেন্টলি ইলেকশন কমিশন থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সিজ যে হিয়ারিং চলছে, বর্তমানে থার্ড ফেজ যে হিয়ারিং, সেই হিয়ারিংটা চলছে এবং এর সঙ্গে কিছু ডকুমেন্টসের ব্যাপারে ইলেকশন কমিশন থেকে নতুন কিছু ইনফরমেশন বা নতুন কিছু গাইডলাইন উঠে এসছে, যেটা ইলেকশন কমিশন ইআরও এবং এইআরওদের সরাসরি গাইডলাইন দিয়ে দিয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কী কী ডকুমেন্টসের কথা ইলেকশন কমিশন বলেছে এবং অ্যাকচুয়ালি কাদের এই থার্ড ফেজ যে হিয়ারিং, সেই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং কাদের নামে প্রকৃতপক্ষেই নোটিশ ইস্যু করা হচ্ছে, সেই সম্পূর্ণ বিষয়টা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, কারণ অনেক সময় কি হয়, আপনারা একটুখানি দেখেন আর পরবর্তীকালে অনেক মেসেজ করছে যে দাদা আমার এই প্রবলেম কী হবে। তো যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আমাকে আর মেসেজ করতে হবে না, আপনারা বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন। দেখুন, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আনম্যাপড যারা ভোটার হয়েছিল বা আনম্যাপড ভোটারদের হিয়ারিংয়ের যে প্রসেস সেটা প্রায় শেষ হয়ে গেছে এবং তারপর থেকে কি হয়েছে, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিসের মধ্যে পড়েছেন, মানে ধরুন বাবা মার বয়সের ভুল হয়েছে বা বাবা মার নামের ভুল হয়েছে, 2002-এর যে ইলেকটোরাল রোল তার সঙ্গে মিলছে না, বা আপনারা যাকে প্রজেনি হিসেবে দেখিয়েছেন অ্যান্ড তাদের নামের স্পেলিংয়ের ক্ষেত্রে ভুল হয়েছে, বা আপনাদের বয়সের গড়মিল রয়েছে, বা আপনাদের নামের একটা গড়মিল রয়েছে, এই সকল ক্ষেত্রে ইলেকশন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সিস হিসেবে, যার বাংলা তথ্যগত যে ভুলভ্রান্তি, সেই দিক থেকে আপনাদের নামে নোটিশ ইস্যু করেছিল। কিন্তু রিসেন্টলি ইলেকশন কমিশন থার্ড ফেজ মানে তৃতীয় পর্যায়ের একটা হিয়ারিং ইস্যু করছে। আমি গতকাল আমার যে বুথের বিএলও সাহেব রয়েছেন ওনার সঙ্গে আমি কথা বলেছি এবং উনি জানিয়েছেন যে এটা তৃতীয় পর্যায়ে হিয়ারিং ইস্যু করা হচ্ছে এবং এই ক্ষেত্রে কাদের কাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। ইভেন আমি একটা বিষয় এখানে অবাক হয়ে গেছি, যারা ঠিকঠাকভাবে প্রজেনি ম্যাপিং করেছিল হট করে তাদের নামে হিয়ারিংয়ে নোটিশ এসছে। তো এটা একটা আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। তো আমি স্পেশালি এই জন্যই আজকে ভিডিওটা করছি যে হট করে হিয়ারিংয়ে নোটিশ ইস্যু হচ্ছে, তার মানে অনেকেই ভাবছে যে আমাদের সব ঠিক রয়েছে, তার মানে আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু সত্যি কথা, কখনো মানে এটা পুরোপুরি অ্যাসিওরেন্স বা পুরোপুরি অ্যাসিওর হওয়া যাচ্ছে না যে আপনাদের সব কিছু ঠিক থাকলেও কখন হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হবে। পুরোপুরি একটা অস্বচ্ছতার মধ্যে সবাই রয়েছে। তো সেই জন্য আমি আজকে এই ভিডিওটা করতে চলেছি। তো এই ক্ষেত্রে আমাকে বিএলও সাহেব জানিয়েছেন যে এই যে যাদের তৃতীয় পর্যায়ে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিসে থাকার জন্য, তাদের কী কী ক্ষেত্রে ডিসক্রিপেন্সিসগুলো হচ্ছে এবং রিসেন্টলি যে ইলেকশন কমিশন কিছু ডকুমেন্টসের কথা বলেছে, তার মানে আপনাদের কাছে যে 13টা ডকুমেন্টসের কথা বলেছিল ইলেকশন কমিশন, সেই 13টা ডকুমেন্টসের বাইরেও কিছু এক্সট্রা ডকুমেন্টস ইলেকশন কমিশন এইআরওদের গাইডলাইন হিসাবে দিয়ে দিয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমার বিএলও সাহেবের সঙ্গে আমি কথা বলেছি। আমার মনে হয়েছে যে এই ভিডিওটা করা অত্যন্ত জরুরি, কারণ একটা জিনিস এখান থেকে স্পষ্ট যে সত্যিই মানুষ অনেকটা ভয়ের মধ্যে থাকে। তো আমি মনে করছি যে আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের একটু সুবিধা হয় তাতে আমার কোনো অসুবিধে নেই। তো এই জন্যে আমি আজকে এই বিষয়গুলি শেয়ার করতে চলেছি। দেখুন, আমি বিএলও সাহেবের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এই ক্ষেত্রে কাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তো প্রথমত কিছু অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। মানে ধরুন যে আপনারা 2002 সালে যাকে বাবা হিসাবে দেখিয়েছেন, বর্তমানে আপনাদের যে ভোটার কার্ড বা এপিক কার্ড, তার যে বাবার নাম রয়েছে তার সঙ্গে একটুখানি ডিফারেন্স রয়েছে। কীরকম ডিফারেন্স? একজনের উদাহরণ আমি এখানে দিচ্ছি। একজনের 2002 সালে তার বাবার নাম ছিল শঙ্খধর। বর্তমানে তার যে এপিক কার্ড রয়েছে বা ভোটার কার্ড বা তার ভোটার লিস্টে তার বাবার নাম রয়েছে শঙ্খ। তো ওনারা কিন্তু অ্যাকচুয়ালি যে দ্বিতীয় পর্যায়ে হিয়ারিং, সেখানে বা আনম্যাপড হয়ে যাওয়ার পর যাদের হিয়ারিং স্টার্ট হয়েছিল সেখানে নোটিশ পাননি। হট করে রিসেন্টলি একদিন আগে তাদের নামে নোটিশ ইস্যু করা হচ্ছে যে আপনাদের এই সমস্যা রয়েছে,
আপনাদেরকে অমুক তারিখে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে। তো এটা দেখা গেছে যে 2002 সালের যে রোলটা রয়েছে সেই ক্ষেত্রে বাবার নামের একটু ডিফারেন্স রয়েছে এখানে। শঙ্খধর বা শঙ্খ সামান্য এইরকম একটা ডিফারেন্সের কারণে তাদের নামে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়েছে। আর একটা কি হয়েছে, এটা তো দেখুন বানানের ভুল নয়, শঙ্খধর থেকে শঙ্খ বা শম্ভুনাথ থেকে শম্ভু, মানে এইরকম একটা ব্যাপারের ক্ষেত্রে ইস্যু করা হয়েছে। আর কিছু বানানের ভুল বা স্পেলিং মিস্টেক একটু যদি মিস্টেক হয়ে থাকে সেই ক্ষেত্রেও ইলেকশন কমিশন তাদের নামে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু করছে। এটা হচ্ছে রিলেটিভসের নামের বানান ভুল যদি থেকে থাকে। আরেকটা জায়গায় হিয়ারিংটা আসছে, সেটা হলো ইভেন আমি আগে এই বিষয় নিয়ে একটা পুরোপুরি ভিডিও বানিয়েছি, আলোচনা করেছি। আপনারা যদি চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি, আপনারা জানেন যে ওই বয়সের ডিফারেন্স, আপনারা যাকে বাবা মা ঠাকুমা বা ঠাকুর দাদু হিসাবে দেখিয়েছেন, সেই ক্ষেত্রে বাবা মার বয়সের একটা ডিফারেন্স যদি 15 ইয়ার্স মানে 15 বছরের কম হয়ে থাকে তাহলে তাদের নামে হিয়ারিং নোটিশ ইস্যু হচ্ছে। আর দাদু দিদার ক্ষেত্রে যদি তাদের বয়সের ডিফারেন্স 40 বা তার কম হয়ে থাকলে সেই ক্ষেত্রে একটা হিয়ারিং নোটিশ ইস্যু হচ্ছে। আর কি কি রয়েছে এখানে, বাবা মার বানানের ভুল থাকতে পারে, অথবা রিসেন্ট যে ভোটার কার্ড রয়েছে তাতে একটা আপনাদের নামের বানান রয়েছে, এবং 2002 সালের লিস্টে যে ভোটার লিস্ট ছিল সেখানে একটা নামের বানান ভুল রয়েছে। এই সকল ক্ষেত্রে হিয়ারিংয়ের নোটিশটা ইস্যু হচ্ছে। আরেকটা বড় প্রবলেম হয় এখানে দাঁড়িয়েছে, আপনাদের মধ্যে অনেকেই আপনারা যখন এনুমিনেশন ফর্মটা ফিল আপ করেছেন তখন অ্যাকচুয়ালি আপনাদের ভোটার কার্ডে যে বাবা মার নাম রয়েছে বা বয়স রয়েছে সেটা অনেকেই ফিল আপ করেননি। আপনারা কি করেছেন, আপনারা মনে করেছেন আমার যে রেশন কার্ড, আমাদের প্যান কার্ড, আমার আধার কার্ড, সেখানে যে বয়স বা যে রিলেশনসটা দেখানো রয়েছে সেটাই একমাত্র আসল এই হিসেবে আপনারা, বা অরিজিনাল এই হিসাবে আপনারা ওই সব ডকুমেন্টসের যে নাম, বাবা মার নাম হতে পারে বা আপনাদের বয়স হতে পারে, সেগুলো আপনারা সেখানে ইনক্লুড করেছিলেন। এবং বিএলও ওগুলো যখন ও অ্যাপে সাবমিট করেছিল বা অ্যাপে যখন ওগুলোকে পুট করেছিল তখন দেখা যাচ্ছে যে আপনাদের নামে একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে। এই জন্য এগুলোকে ভেরিফাই করে নেওয়ার জন্য ইলেকশন কমিশন আপনাদের নামে নোটিশ ইস্যু করছে। এই হলো আপনাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিস বা তথ্যগত ভুলভ্রান্তি থাকার কারণ। আপনারা বুঝতে পেরেছেন যে কী কী প্রবলেমের কারণে এই সকল হিয়ারিংয়ের নোটিশ আসছে। আরেকটা এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, দেখুন অনেকের ক্ষেত্রে মানে প্রায় 90% মানুষের ক্ষেত্রে কি ভুল হয়েছে যে তাদের কোনো ভুল নেই। অর্থাৎ আমি অনেক আগে বলে দিয়েছি যে ইলেকশন কমিশনের নিজস্ব কিছু ভুলের জন্য বা তাদের এআই টেকনোলজি বা একটা সফটওয়্যার থেকে যে ইংরেজি 2002 সালের যে রোলটা ছিল সেটা তো পুরোপুরি বাংলায় ছিল, সেটা থেকে ইংলিশে বা কনভার্ট করার ক্ষেত্রে বানানগুলো ভুল এসছে। তো এটা তো ইলেকশন কমিশনের গাফিলতি, আর সেই হিসাবে আর ডিসক্রিপেন্সিজের নোটিশ আসছে, আর তখন কিন্তু করার কিছু নেই, আপনাদের হিয়ারিংয়ে যেতেই হবে। তো এখন আমি যেটা বলতে চলেছি যে এই ক্ষেত্রে ইলেকশন কমিশন কী কী নোটিফিকেশন দিয়েছে ইআরও এই ইআরওদের, যে ডকুমেন্টস কী কী প্রয়োজন। দেখুন আমি আবারও বলছি, আমি অনেকবার বলেছি, আপনাদের সত্যি আমার কোনো ইন্টেনশন নেই যে আপনাদেরকে একটা আতঙ্কিত অবস্থার মধ্যে ফেলে দেওয়া, আপনাদেরকে একটা আতঙ্কিত অবস্থার মধ্যে ফেলে দেওয়া বা আপনাদেরকে ভয় দেখানো যে এ হচ্ছে তা হচ্ছে। আমার ভিডিও করার একমাত্র উদ্দেশ্য যে মানুষ যা ভয় পেয়ে যাচ্ছে, যা আতঙ্কিত অবস্থায় রয়েছে, সেটা থেকে আপনারা যাতে রিলিফ পেয়ে থাকেন। কারণ অযথা দেখুন জীবন অনেক বড়, ডকুমেন্টসের উপর মানুষের জীবন থেমে নেই, তো এই বিষয়টা নিয়ে কেন আতঙ্কিত হবেন। তো এই মুহূর্তে ইলেকশন কমিশন কিন্তু এই এরদের অনেকবার গাইডলাইন দিয়ে দিয়েছে যে 13টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে তার বাইরে অনেক ডকুমেন্টস অ্যাকসেপ্ট করা হচ্ছে। তো 13টা ডকুমেন্টস কি আমি সেগুলো বলছি না, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট, যদি আপনাদের এরকম লজিক্যাল ডিসক্রিপেন্সিস আসে তো আপনার যে 2002 সালের যে আত্মীয়ের যে ইলেকটোরাল রোল, সেটা বাবা হতে পারে, মা হতে পারে, ঠাকুমা ঠাকুর দাদু হতে পারে, সেই যে কপিটা, সেটা সফট কপি যদি থাকে সেটা বের করে নিয়ে হার্ড কপি তৈরি করবেন, বা একটা হার্ড কপি হাতে নেবেন যে ভোটার লিস্টটা ছিল 2002 সালে, তার একটা যে পেজে আপনাদের আত্মীয়ের নাম রয়েছে সেই পেজের জেরক্স নেবেন। এটা হচ্ছে ফার্স্ট, এটা কিন্তু নিতেই হবে, সে ভুল থাকুক আর যাই থাকুক। যদি নিয়ে নেন তাহলে এখান থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে, হ্যাঁ আপনাদের আত্মীয়ের নাম ছিল, সেখানে দেখা যাচ্ছে একটুখানি মিস্টেক হয়ে গেছে। ওকে, মিস্টেক হতেই পারে, একটুখানি হয়েছে,
এই জন্য তো হিয়ারিং আপনাদের ডাকা হচ্ছে। তো এটা নয় যে ইলেকশন কমিশন এটা চাইছে না যে ধরে ধরে নাম বাদ দিয়ে দেবে, তারা জাস্ট ভেরিফাই করে নেবে যে আপনি কি সেই ব্যক্তি কিনা, ওকে, সেম পার্সন কিনা, যেই জন্য ভেরিফাই করে নেওয়া হচ্ছে। তাহলে প্রথম ডকুমেন্টস হচ্ছে 2002 সালে ইলেকটোরাল রোলের যে পেজে আপনার আত্মীয়ের নাম ছিল তার একটা জেরক্স বা প্রিন্ট আউট, এটা 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে, দেখুন বাবা মার যদি বা যাকে রিলেশন দেখিয়েছেন তার যদি কোনো পুরনো ডকুমেন্টস থেকে থাকে, সেটা যে কোনো ডকুমেন্টস হতে পারে। পুরনো কোনো ডকুমেন্টস হয়তো দেখা যায় যে তিনি কোনো স্কুলে পড়েছিলেন, ওই একটা ডকুমেন্টস, বা দেখা যাচ্ছে যে তার প্যান কার্ড রয়েছে, বা তার রেশন কার্ড রয়েছে, ব্যাংকের পাসবুক রয়েছে, এরকম। ওকে, যদিও পাসবুকের কথা বলিনি, তবে রিসেন্টলি অনেক ক্ষেত্রে যদি পুরনো হয়ে থাকে তাহলে সেগুলোকে গ্র্যান্ট করা হচ্ছে। তো এইরকম যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে সেগুলো আপনাকে নিতে হবে একটা। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট এখানে আধার কার্ডটাকে কোনো ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে কোথায়, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিসের ক্ষেত্রে। যদি আধার কার্ড থাকে তাহলে সেটা নেবেন। ওকে, এই হলো আপনাদের বাবা মার বা আত্মীয়ের যদি কোনো ডকুমেন্টস থাকে সেগুলো নিতে হবে। এই ক্ষেত্রে ধরুন যে আপনাদের যে 13টা ডকুমেন্টসের কথা বলছে সেগুলি নেই, কোনো স্কুলের সার্টিফিকেট বা কিছুই নেই, সেই ক্ষেত্রে হয়তো কখনো আপনার বাবার নামটাকে কারেকশনের জন্য ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা একটা এফিডেভিট আপনারা ফাইল করেছিলেন, তাহলে সেটা যদি থেকে থাকে, সেটা পুরনো হোক আরও ভালো হয়, সেটা নেবেন। আর যদি না হয়ে থাকে, রিসেন্টলি ইলেকশন কমিশন বলেছে সেটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা একটা এফিডেভিট করে আনে, সেটাকে হিয়ারিং টেবিলে এই ইয়ারও যারা থাকছেন তাদের কাছে শো করাতে হবে। তাহলে দেখুন, যদি কোনো ডকুমেন্টস না থেকে থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা ফার্স্ট ক্লাস যে ম্যাজিস্ট্রেট রয়েছে ওনার একটা এফিডেভিট আপনারা এনে শো করাবেন। ওকে, সেটার সঙ্গে যদি কোনো আপনাদের ডকুমেন্টস থেকে থাকে, ধরুন যে আপনাদের যে নামটা এখন আপনারা ব্যবহার করছেন আপনার বাবার বা আত্মীয়ের, সেই ক্ষেত্রে যদি আপনাদের সেম কোনো অরিজিনাল ডকুমেন্টস থাকে, সেটা ওই 13টা ডকুমেন্টসের মধ্যে না থাকলে হবে। আর সব থেকে ভালো হয় যদি আপনাদের কাছে প্যান কার্ড থেকে থাকে, কারণ বর্তমানে এসআইআরে হিয়ারিংয়ে প্যান কার্ডটাকে কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে। যতই প্যান কার্ডকে ইসিআই ডকুমেন্টস হিসেবে না ইনক্লুড করুক, কিন্তু প্যান কার্ডকে কিন্তু ইয়ারোরা যারা হিয়ারিং নিচ্ছেন তারা কিন্তু সেখানে একটা অন্য নজরে দেখছেন। এটা 100% মানে অ্যাকুরেট, কারণ আমি নিজে হিয়ারিংয়ে থেকেছি এবং আমি একটা ভিডিও করেছি হিয়ারিং কীভাবে হচ্ছে, সেটা আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। ওকে, আরেকটা দেখুন, এখানে আমি সব লিস্ট করে পুরোপুরি রেখে দিয়েছি। যদি আপনাদের কোনো পুরনো জমির কাগজ থেকে থাকে, সেটা সরকারি, মানে যেহেতু ওনারা, আমি নিজে দেখেছি ওনারা চাইছেন যদি আপনারা কোনো পাট্টা পেয়ে থাকেন বা দেখা যাচ্ছে সরকারি কোনো ঘর পেয়েছেন, তাহলে তার যে একটা ডকুমেন্টস বা কাগজ রয়েছে সেটা দেখালেও হবে, যদি আপনাদের বাবা মার বা আত্মীয়ের নাম যদি মেনশন করা থাকে ঠিকঠাক। ওকে, তাহলে সেটাও হবে। আর একটা লাস্ট পয়েন্ট, যদি আপনাদের এসব নাও কিছুই থাকছে না, তাহলে আপনাদের যা ডকুমেন্টস আছে তার সঙ্গে একটা এফিডেভিট করে নেবেন। ওকে, এফিডেভিটটা কোর্ট থেকে এমনিতে হয়ে যায়, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, গিয়ে আপনারা কী কী প্রবলেম হয়েছে বলবেন, ওনারা একটা এফিডেভিট করবে। সেই এফিডেভিটের সঙ্গে আপনার যা ডকুমেন্টস রয়েছে, যদি আপনাদের স্কুলের সার্টিফিকেট থেকে থাকে সেটা শো করাবেন, আপনাদের বার্থ সার্টিফিকেট থেকে থাকলে সেটা দেখাবেন। ওকে, এবং যদি এগুলো আপনি স্কুলে পড়াশোনা নাও করতে পারেন, অনেকেই রয়েছে যারা অত্যন্ত গ্রামে বাস করে, তারা স্কুলে পড়াশোনা করেনি, সেই ক্ষেত্রে আপনারা কী করুন, আপনাদের যা ডকুমেন্টস রয়েছে, ধরুন আধার কার্ড তো সবার রয়েছে, প্যান কার্ড তো অনেকের দেখেছি রয়েছে, আবার রেশন কার্ডটা তো অনেকের থাকছে, সেগুলো দেখাবেন। আর তার সঙ্গে আপনাদের আর যদি কোনো এক্সট্রা ডকুমেন্টস থেকে থাকে এবং ওই ম্যাজিস্ট্রেট দ্বারা সিগনেচার করা যে অ্যাফিডেভিট, সেটাকে শো করাতে হবে। তো এই হলো ইলেকশন কমিশন থেকে পরবর্তীকালে যে তৃতীয় ফেজের যে হিয়ারিং চলছে সেই সংক্রান্ত ডকুমেন্টসের কথা বলে দিয়েছে। আমি এখানে মোটামুটি যা ডকুমেন্টসগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে বর্তমান সিচুয়েশনে সেগুলোই আমি বলে দিয়েছি। ঠিক আছে, তো এই হলো টোটাল আপডেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবার কাছে শেয়ার করবেন, কারণ মানুষকে জানতে দিন, সবাই জানুক, অযথা আতঙ্কিত হওয়ার কোনো এখানে ব্যাপার নেই। কারণ যতটা মানুষকে বোঝানো যায় যাতে তারা বিষয়টা আরও বুঝতে পারে, সেটাই আমার উদ্দেশ্য। সো আজকে এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।